আজকে দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় আমি তোমাদের বোঝাবো। সেই পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্বেগ। এটা সাল কত থেকে শুরু হচ্ছে এটা আমরা দেখতে পাবো যে তোমাদের 19 শতকের মধ্যভাগ থেকে শুরু করে 20 শতকের একেবারে প্রথম ভাগ পর্যন্ত। আমি ছাত্রছাত্রীদের এই চ্যাপ্টারটার আছে, এখানে একটা ছাত্রছাত্রীদের মনে ধারণা হবে বা স্বচ্ছ ধারণা জাগবে যে বিকল্প চিন্তা ও উদ্বেগ বলতে আসলে কি বোঝায়। বিকল্প চিন্তা এই অধ্যায়টাতে আমরা পড়ব ছাপাখানা বিস্তার আছে, বেঙ্গল টেকনিক্যাল আছে, এছাড়াও রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আছে, বিভিন্ন বিষয়। এখানে বিভিন্ন বিষয়ের বিকল্প চিন্তা এবং যেটার উদ্বেগ, মানে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের যেমন চিন্তা জাগে বা যেরকম উদ্বেগ হয়, সেটাই একটা অধ্যায়। এটার সাল হচ্ছে কত, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, এবং এটা তোমাদের পঞ্চম অধ্যায়। আজকে আমরা এখানে দেখব যে এখানে যেটা আমরা আগেই জানি যে আধুনিক সভ্যতা বা বিজ্ঞান যুগের একটা বিশেষ অগ্রগতি হলো সেটা হচ্ছে ছাপাখানা বা প্রেস। যদি এই ছাপাখানা বা প্রেস না থাকে তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই পাণ্ডুলিপি বা হাতে লেখা এই যে লিপিগুলো সেগুলো কিন্তু আমাদের এখনকার দিনে বয়ে নিয়ে যেতে হতো। তার ফলে আমাদের কী হতো, বিভিন্ন ধরনের বিপত্তিকর বা বেমানান সৃষ্টি হতো বা আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতো। তাছাড়াও যেটা আছে চিন্তা, প্রকল্প চিন্তা এবং এই আয়োজন মেটাচ্ছে নানা প্রয়োজন। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের চিন্তা এবং প্রকল্প চিন্তা এগুলো সব প্রয়োজন মেটাচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রের সাহায্যে। হচ্ছে মুদ্রণ বিপ্লবের কৃপায় এখন বাণিজ্য এবং বসতি লক্ষ্য দুইয়েই যেছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি কিংবা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর ভাবনা গড়া ছিল বিকল্প চিন্তা এবং ব্যক্তিগত ও সমষ্টিগত উদ্বেগ। এই চ্যাপ্টারতে এখানে রবীন্দ্রনাথেরও আছে এবং সবারই আছে, সেটাই একটা বিকল্প চিন্তা বা উদ্বেগ হিসেবে তোমাদের এই অধ্যায়টা নাম দেওয়া হয়েছে। এখন ছাত্রছাত্রীদের মনে হবে বিকল্প চিন্তা এবং উদ্বেগ, এটা যদি একটু সময়কালগুলো বলা হয় সেখানে আমরা বলে দিচ্ছি যে 19 শতকের মধ্যভাগ থেকে শুরু হয়েছিল। এই বিকল্প চিন্তা বা উদ্বেগটা কখন শুরু হয়েছিল, সেটা 19 শতকের একেবারে মধ্যভাগ থেকে শুরু হয়েছিল। কখন না, প্রাক আধুনিক যুগ পর্যন্ত, যেটা সাল আমরা বলতে পারি 1835 থেকে কত 1934 খ্রিস্টাব্দে, যা 20 শতকের আধুনিক যুগে এসেছিল অনেকটাই একটা বৈচিত্র্যের পরিবর্তন। এছাড়াও আমরা দেখতে পাবো যে উদ্বেগের মধ্যে পরিণতি ও সমৃদ্ধির ধারা লক্ষ্য করা যায়, উদ্বেগের মধ্যে বা সমৃদ্ধির মধ্যে যে ধারার পরিবর্তন লক্ষ্য করা যায় তার তুলনামূলক বিচার শুরু হয় প্রাক আধুনিকতার যুগে বিকল্প চিন্তা ও উদ্বেগ। এখন হলো যে বিকল্প হলো একটা বিশেষ কোনো ধারণা বা কিছু একটা কল্পনা করা। এই নিয়ে বলছি, এই হিসেবে বিকল্প চিন্তা ও উদ্বেগ প্রগতি, যুক্তি, বুদ্ধি, আধুনিকতা, বাস্তবতা এইগুলো সব এই যুগে কি করছিল, আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়। বাংলা ছাপাখানার ইতিহাসের আদি পর্ব হচ্ছে কখন, এটার আদি পর্ব হচ্ছে তোমাদের 1767 খ্রিস্টাব্দে। কিন্তু সালটা এখানে দেওয়া হচ্ছে 19 শতকের মধ্যভাগ থেকে শুরু করে 20 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত। কিন্তু এই যে উদ্বেগটা, এটার প্রথম যেটা আবির্ভাব সেটা কত, এটা হচ্ছে 1867 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1834 খ্রিস্টাব্দ, এবং এটা হচ্ছে কি, সেটা হচ্ছে মধ্য বা প্রাক আধুনিক যুগ। এটাকে বলছে এবং মধ্য বা প্রাক মানে মাঝের যেটা, সেই মাঝের প্রাক আধুনিক যুগ পর্ব হচ্ছে কখন, সেটা হচ্ছে 1835 থেকে 1934 খ্রিস্টাব্দ, এবং আধুনিক পর্ব এবং এখনকার পর্ব যেটা, সেটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। বলছে ব্যক্তিগত ও যৌথ উদ্যোগে বিকল্প চিন্তা উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হয়েছিল। আর আজকে তোমাদের যে মূল বিষয়টা, এটা আমি জাস্ট স্বচ্ছ ধারণা করলাম যে বিকল্প চিন্তা ও উদ্বেগটা কি, মানে বিকল্প চিন্তার উদ্বেগের ধারণাটা কি হতে পারে বা এই বিষয়টা আসলে পড়ার রিলেটেডটা কি। এখানে এক ধরনের যে ছাপাখানা আছে, ছাপাখানা নয়, এখানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনেরও ভাবনা আছে, এছাড়াও ছাপাখানারও, তাছাড়া বিভিন্ন ধরনের সবেরই ভাবনা এই একটা বিষয়ই তুলে ধরা হয়েছে। এইখানে যদি আমরা দেখি যে বাংলা ছাপাখানা বিকাশ, বাংলা ছাপাখানা বিকাশে তো এক ছাপাখানা বিকাশ বলতে গেলে এটা একটা মুদ্রণ যন্ত্র বলা যেতে পারে। তার আগে আমি ছোট্ট শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে, সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে পর্তুগিজরাই প্রথম ছাপাখানা প্রবর্তন করেন এদেশে। তাহলে কারা? পর্তুগিজরাই সর্বপ্রথম ছাপাখানা প্রবর্তন করেন এদেশে। বাংলা ছাপার প্রবর্তক
বিদেশিরাই, মানে বাংলা যে আমাদের এই যে বাংলা ছাপাখানা করছে, এই ছাপাখানার প্রদর্শক কারা না, তারা হচ্ছে বিদেশিরাই। বাংলাদেশের সর্বপ্রথম বলছে ছাপাখানার মালিক ছিলেন কে, সেটা আসতে পারে, সেটার অ্যান্সার হচ্ছে জন এন্ড্রুজ। বলছে হরফ তৈরি করে তাকে সাহায্য করেছিলেন চার্লস উইলকিন্স এবং পঞ্চানন কর্মকার। এগুলো আমরা পরে 2 মার্কসে তোমাদের বুঝিয়ে দেব। আজকের টপিক হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে বাংলা ছাপাখানার বিকাশ। তাহলে আজকের টপিক কি, সেটা হচ্ছে বাংলা ছাপাখানার বিকাশ। বলছে বাংলা ছাপাখানা বা মুদ্রণ শিল্পের ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় আদি মধ্যযুগের সীমা অতিক্রম করে মধ্য বা প্রাক আধুনিক পর্বে এসে ছাপাখানার কিছু কিছু পরিবর্তন দেখা যায়। যদি আমরা এই ছাপাখানার বিকাশটা কি দেখি, সেই ছাপাখানার বিকাশটা কি বলছে যে প্রাক যুগ এবং মধ্যযুগ এগুলো সব পার করে এসে বা ওই সীমাটাকে অতিক্রম করে এসে আমাদের আধুনিক যুগের এক নতুন সীমানায় পরিবর্তন দেখতে পাচ্ছি। বলছে প্রাক আধুনিক যুগ হলো 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম পর্ব পর্যন্ত। তা এখানে দেখতে পাবো আমরা যে কি মূল ছাপাখানার অগ্রগতিকে কেন্দ্র করে এই সময় ছাপাখানা পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে পড়বে। বলছে আদি যুগের হরফের বিলুপ্তি ঘটে। আদি যুগ বলতে কি, আদি এখন আধুনিক যুগে এখন আমাদের লেখার হরফগুলো হয়ে গেছে প্রিন্টেড বা হাফটন ব্লক পদ্ধতির, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরে যখন পড়ব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আদি যুগের হরফের বিলুপ্তি ঘটে, মানে আগেকার যুগে যে হরফ, মানে আগেকার যুগে যে লেখা হতো সেই লেখার অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিলুপ্তি ঘটছে। বিলুপ্তি ঘটে কারণ তার তুলনামূলকভাবে কম সুন্দর, মানে আগেকার দিনে যে লেখাগুলো ছিল সেগুলো তুলনামূলকভাবে কি অনেকটা খুব একটা সুন্দর নয়। বলছে বাংলা হরফে এবং অলঙ্করণের স্বার্থ নকশা করা বলকের আলাদা বাজার ও চাহিদা তৈরি হওয়া। এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা হরফে লেখা এবং অলঙ্করণের সাহায্যে লেখা সেই বাজারে সেই অক্ষরের চাহিদাগুলোই আলাদা। এবং গ্রন্থকার বা লেখকের এই প্রাক আধুনিক যুগে নিজেই স্বাধীনভাবে পছন্দমতো প্রকাশক বা মুদ্রাকরকে খুঁজে নেবার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। এবারে আমরা দেখতে পারবো যেখানে 19 শতকের দ্বিতীয়ার্ধে একটু আগে, 19 শতকে যদি দ্বিতীয়ার্ধে ঢুকি তার একটু আগেই আমাদের চোখে পড়বে 1835 খ্রিস্টাব্দে ছাপাখানা প্রাক আধুনিক যুগ শুরু হয়। তাহলে কি আমরা দ্বিতীয়ার্ধের আগে ঢুকবো এবং আগে ঢোকার 1835 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো যে প্রাক আধুনিক যুগ শুরু হচ্ছে। আর কারণ ওই বছর চার্লস মেটাকাপ মুদ্রণ যন্ত্র বা ছাপাখানার স্বাধীনতা ঘোষণা করে। ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে 1835 খ্রিস্টাব্দে চার্লস মেটাকাপ কি বলছে যে মুদ্রণ যন্ত্র বা ছাপাখানার স্বাধীনতা ঘোষণা করে। ছাপাখানার বিকাশ ও বিবর্তন, এই যে ছাপাখানা যে ছাপছে, ছাপাখানার যে বিকাশ মানে গোটা পেজটা ছাপবে, সেই ছাপাখানার বিকাশ বা বিবর্তন হবে সেই সম্পর্কে যেটা কি বলছে যে প্রাক আধুনিক কয়েকটা ঘটনা ঘটেছিল। যদি আমরা সেখানে দেখি, সেখানে দেখতে পাবো মুদ্রণের মুক্তি। 1823 খ্রিস্টাব্দে মুদ্রাযন্ত্র বিষয়ক আইন 1835 খ্রিস্টাব্দে তুলে দিলে সংবাদপত্র ও সাময়িকীর স্বাধীনতা ফিরে আসে। 1831 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র বা সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। এখান থেকে তোমাদের একটা শর্ট প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কত, 1831 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত যেটা প্রথম বাংলা সংবাদপত্র প্রভাকর প্রকাশিত হয়। এটি প্রথমে সাপ্তাহিক ও পরে 1839 খ্রিস্টাব্দ থেকে দৈনিক হয়। প্রথমে এই যে সংবাদ প্রভাকর পত্রিকা আছে 1831 খ্রিস্টাব্দে, এটি প্রথমে সাপ্তাহিক ছিল এবং এটি পরে কিসে হলো, সেটা হচ্ছে দৈনিকে হয়। আধুনিক বাংলা মুদ্রণ প্রকাশের সূচনা হয় 1935 খ্রিস্টাব্দে। আমরা আগে প্রাক পড়লাম, মধ্য পড়লাম, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক মুদ্রণের সূচনা হচ্ছে কখন, সেটাই হচ্ছে যে আধুনিক বাংলা মুদ্রণের প্রকাশের সূচনা হয় 1935 খ্রিস্টাব্দে। এই সময় থেকে ছবি ও বহু রঙা মুদ্রণের প্রসার। এই আধুনিক, তার আগে কিন্তু ওই সাদা কালো ছবিতে বা এরকম বিভিন্ন খুব একটা উন্নত মানের হরফে লেখা হতো না, কিন্তু আধুনিক যুগে যে মুদ্রণ যন্ত্র ব্যবহার হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মানে রং বেরঙের ছবি হিসেবে যেগুলো মানে প্রসার, মুদ্রণের প্রসার, যেটা বলছে কাঠের ব্লকের পরিবর্তে ধাতুর তৈরি ব্লক পরিবর্তন। আগে তখন কাঠের ব্লকের মাধ্যমে করা হতো, এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই পরিবর্তে মানে কাঠের ব্লকের পরিবর্তে আমরা লোহার ধাতুর প্রবর্তন। উন্নত মেশিন, দ্রুত ছাপার ব্যবস্থা, আস্তে আস্তে উন্নত মেশিন আসতে এবং মেশিন আসার ফলে আমাদের যে ছাপাখানা আছে সেই ছাপাখানা দ্রুত ব্যবস্থা, মানে দ্রুত যে ছাপাখানার কাজ সেটা দ্রুত হচ্ছে
এবং লাইনোটপ ও মাইকে দেওয়া ছিল মনোটাইপের উদ্ভব আধুনিক ছাপাখানাকে সমৃদ্ধ করে। এখানেও আছে লাইনোটপ হচ্ছে একটা কি না একটা যে ছাপাখানা লেখার যে পদ্ধতি সেটাকে পঞ্চানন কর্মকার যে লাইনোটপ ব্যবহার করেছে সেটাই বলছে যে লাইনোটপ বলছে ও মনোটাইপের উদ্ভব আধুনিক ছাপাখানাকে সমৃদ্ধ করে। তারপরে যেটা বলছে 1935 খ্রিস্টাব্দে 28 সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকায় প্রথম লাইনোটপ বলছে 122টি শব্দ ছাপা হয়েছিল। প্রশ্ন আসতে পারে এমসিকিউ বেশি তোমাদের যে 1935 খ্রিস্টাব্দে 28 সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকায় প্রথম লাইনোটপ 122টি শব্দ ছাপা হয়েছিল। এখানে তোমরা ছবিতে হয়তো দেখতে পাচ্ছ যে সমাচার দর্পণ, এর আগে আমি বলেছিলাম যে 1831 খ্রিস্টাব্দে যে সাপ্তাহিক দর্পণ ছিল সেটা দৈনিকে পরিবর্তিত হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে সমাচার দর্পণ আছে, সেই সমাচার দর্পণ কি সেটা হচ্ছে 16ই ডিসেম্বর এবং যদি তারিখ দেখি সেটা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। এটা ছাপাখানা কি, এটা হচ্ছে যে কি গুড়া লিপো প্রেথিস ফেস অর্থাৎ হচ্ছে গুড়াই পাথরিয়া ছাপাখানা। এই পাষাণ যন্ত্রের অধ্যক্ষতা হাতে মানে এখানে যে বিভিন্ন দেওয়া আছে ছাপাখানা বিষয় প্রতিবেদন বা সমাচার দর্পণ একটা প্রকাশিত। এখানে আমরা দেখতে পাবো যে 19 শতকের বাংলা ছাপাখানা একটা ছবি যেটা সমাচার দর্পণ, 19 শতকের যে বাংলা ছাপাখানা সেই ছবি, এটা হচ্ছে একটা সমাচার দর্পণের ছবি। এবং 19 শতকে কলকাতায় প্রচলিত ছাপাখানা, যখন কলকাতায় যে ছাপাখানা 19 শতকে দেখো কলকাতার ছাপাখানা প্রকাশিত ছবি এটা, আর এটা যেটা ছাপাখানা বিষয় প্রতিবেদন এটা আমরা 19 শতকের ছাপাখানা সমাচার দর্পণে দেখতে পারবো। আশা করি ছাত্রছাত্রীদের আজ বাংলা ছাপাখানা বিকাশ কি বা এখান থেকে কয়েকটা শর্ট প্রশ্ন তোমাদের বলা আছে, সেই শর্ট প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। পরের ক্লাসে আমি তোমাদের বোঝাবো যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার কি মানে এই ছাপা বইয়ের সাথে আসলে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি, এটা আমি তোমাদের পরের দিন বোঝাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পরের দিনের ক্লাসটাতে অ্যাটেম্প থাকার চেষ্টা করবে।